আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক, এশিয়ান ইনস্টিটিউশন, ফরিদপুর সদর, ফরিদপুর। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আসলে আমার শিক্ষার্থীরা অনেকেই বলছিল যে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়টা একটু সমস্যা, সেজন্য আমি চতুর্থ অধ্যায় থেকেই শুরু করছি। চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে জীবনী শক্তি। তো জীবনী শক্তিটা আসলে কি? শক্তিটা আসলে কি? তোমরা ফিজিক্সে পড়েছো যে শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। একইভাবে এই কথাটা আসলে বায়োলজির ক্ষেত্রেও প্রযোজ্য। কিরকম? তোমরা একটু খেয়াল করো যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। আমাদের খাবারের সোর্স কি? হ্যাঁ, আমাদের খাবারের সোর্স হচ্ছে প্লান্ট বা উদ্ভিদ। তো উদ্ভিদ থেকে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা খেয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে শক্তি পাচ্ছি, তাই পাই না? হ্যাঁ, যদি আমরা সেটা পেয়ে থাকি, তাহলে উদ্ভিদ শক্তি পাচ্ছে কোথা থেকে? এক্স্যাক্টলি, উদ্ভিদ শক্তি পাচ্ছে হচ্ছে সূর্য থেকে। উদ্ভিদ কোথা থেকে শক্তি পাচ্ছে? সূর্য থেকে। তাহলে উদ্ভিদ সূর্য থেকে শক্তি নিয়ে তার নিজের মধ্যে সঞ্চিত করে রাখছে। সেই সঞ্চিত খাদ্য আমরা ওকে যখন আবার খাই, অর্থাৎ উদ্ভিদকে যখন খাই, তখন আমাদের দেহের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো এই কাজটা হয় কিভাবে? এই কাজটা কিভাবে হয়? এই কাজটা আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কাজটি হয়ে থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হয়ে থাকে? দেখো যে তোমরা পড়েছো, ক্লাস 6 পড়েছো, ক্লাস 7 পড়েছো, ক্লাস 8, হ্যাঁ 8 আছে, আর 9 এসে তো তোমরা পাচ্ছ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ নামে তোমরা একটা শব্দ পড়েছো। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কাদের হয় বলতে পারবে? এক্স্যাক্টলি, সবুজ উদ্ভিদের হয়ে থাকে। কিভাবে এই প্রক্রিয়াটা হয়ে থাকে আর এই শক্তিগুলো কিভাবে আসলে ট্রান্সফার হয়, এটা আমরা একটু দেখি। যে তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পড়েছো। উদ্ভিদ কোষের মধ্যে আমরা একটা উদ্ভিদ কোষের একটা অর্গানকে পাওয়ার হাউস বলেছিলাম। বলতো তার নাম কি? গুড, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের পাওয়ার হাউস। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে। এখন আমি যদি তোমাদেরকে এই যে শক্তিগুলো যে ট্রান্সফার হচ্ছে, এগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা যদি আমি একটু দেখাই, তাহলে তোমাদের হয়তোবা বিষয়টা। ডিএনএ, আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি হলো অ্যাডিনিন। কিভাবে? আমি তোমাদেরকে ডিএনএ এর গঠন সম্পর্কেও পড়ানোর সময়ও এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ ডিএনএ এর গঠনটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ডিএনএ গঠনের জন্য আমাদের যে নিউক্লিক অ্যাসিড গুলো থাকে, সেই নিউক্লিক অ্যাসিড গুলোর মধ্যে আমরা পড়ছিলাম অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর আরএনএ থাকে হচ্ছে ইউরাসিল। অ্যাডিনোসিন কিভাবে তৈরি হয়? অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন। ক্লিয়ার এটা? সরি, যদি তোমরা এটুকু বুঝে থাকো। এখন এই অ্যাডিনোসিন এর সাথে যদি আমরা এরকম একটু খেয়াল করো যে এটা কি লিখলাম, আমরা এটাকে লিখেছি হচ্ছে ADP। তার মানে এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন
ডাইফসফেট। তাহলে এর সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট, তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে পিআই বা আইপি দিলা, তাহলে এটাতে তৈরি হয় হচ্ছে এটিপি। তাহলে আমরা বলছিলাম যে অ্যাডিনোসিনের সাথে একটি, দুইটি বা তিনটি ফসফেট যুক্ত হয়ে যথাক্রমে, যদি অ্যাডিনোসিনের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয় তাহলে বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। যদি অ্যাডিনোসিনের সাথে দুইটি ফসফেট যুক্ত হয় তাহলে বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। আর অ্যাডিনোসিনের সাথে যদি তিনটা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে আমি এখানে এডিপি যেটা লিখেছি, এই এডিপি হচ্ছে অ্যাডিনোসিনের সাথে দুইটা ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি করছে। এই অ্যাডিনোসিন ডাইফসফেট এর সাথে আবার একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়েছে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একটু ক্লিয়ার হও যে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, এএমপি। অ্যাডিনোসিন এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি তাহলে হয় হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এখান থেকে যদি আমি অ্যাডিনোসিনের সাথে যদি দুইটি ফসফেট যুক্ত হয় তাহলে আমরা বলবো এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। কি বলছি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এখন এইখান থেকে যদি আমার আরেকটা ফসফেট যুক্ত হয়, অর্থাৎ তিনটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে এটা হবে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ইজ ইট ক্লিয়ার? অ্যাডিনোসিনটা কিভাবে তৈরি হয়? আমরা বলছিলাম যে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন জাতীয় যে ক্ষার ছিল আমাদের ডিএনএ এবং আরএনএ তে, এটা নাইট্রোজেন অ্যাডিনিন যে নাইট্রোজেন বেজ আছে সেই নাইট্রোজেন বেজের সাথে যদি রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারকে যুক্ত করা হয় তাহলে তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে, ক্লিয়ার, আমি আবার বলছি, অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হলে তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিনের সাথে যদি দুইটি ফসফেট যুক্ত হয় তাহলে আমরা সেটা পাচ্ছি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিনের সাথে যদি তিনটি ফসফেট যুক্ত হয় তাহলে সেটাকে বলছি আমরা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটুকু ক্লিয়ার? যদি তোমরা এটুকু বুঝে থাকো তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। যে আমি একটু আগেই বলছিলাম, তোমরা ফিজিক্সের শক্তির নিত্যতার সূত্র অনুসারে পড়ছিলাম যে এই যে এটিপি, এই এটিপির সাথে অর্থাৎ এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে, আমি আবার বলছি যে এই এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে সেই শক্তির সমন্বয় এখানে তৈরি হয় হচ্ছে এটিপি। তার মানে এই এটিপির মধ্যে শক্তি সঞ্চিত আছে। এখন এই এটিপি থেকে যদি একটা ইনঅর্গানিক ফসফেটকে বের করে দেওয়া হয় তখন কিছু শক্তি নির্গত হয়। সেই শক্তিটাই কিন্তু আমরা খরচ করি বা উদ্ভিদ খরচ করে। তো এখান থেকে যখন একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যায় তখন এখানে আবার তৈরি হয় হচ্ছে এডিপি। এটুকু ক্লিয়ার? যদি তোমরা এটুকু বুঝে থাকো তাহলে আমরা একটু বিষয় নিয়ে একটু আলোচনা করছি যে আসলে আমরা যখন আমাদের মাসেলস বা মাংসপেশিগুলা আমরা নড়াচড়া করি, তারপরে তোমার হাসি, কান্না, দুঃখ, বেদনা, এগুলো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। এইগুলো আসলে আমাদের এটিপির মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তো আমরা এখন আসি হচ্ছে ফটোসিনথেসিসটা কি। ফটোসিনথেসিসটা কি তোমরা জানো, তোমরা পড়ে আসছো যে প্রক্রিয়া, একটু বলো তো আগে, তোমরা বলো আগে তারপরে আমি বলি। গুড। সূর্যের আলো ও পানি, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, আর কি ক্লোরোফিল। আমি কি আগে এবার পানির কথা বলেছিলাম? ও হ্যাঁ, তাহলে আমি আবার বলছি যে আমি যদি বিক্রিয়াটাকে একটু লিখি,
কার্বন ডাই অক্সাইড, পানি, এখানে আমরা দিচ্ছি হচ্ছে সানলাইট বা এখানে লাইট দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে এখানে তৈরি হচ্ছে C6H12O6, আর হচ্ছে পানি, আর হচ্ছে অক্সিজেন। সম্মত আমরা পরে করলেও সমস্যা নাই। তার মানে এখান থেকে সূর্যের আলো আর ক্লোরোফিলের সাহায্যে আমাদের এখানে যে উপাদানটা তৈরি হলো, এটাকে বলছে আমরা গ্লুকোজ, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে শর্করা। তো দেখো মহান আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে এই ব্যালেন্সটা করে দিয়েছে। যে তোমরা একটু খেয়াল করবে যে আমরা যে কার্বন ডাই অক্সাইড গুলো নির্গত করছি, উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছে, আর সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার ফলে উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। আর আমরা এই যে এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার পরে এখান থেকে যে অক্সিজেনকে উদ্ভিদ আবার এই প্রক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন নির্গত করছে, সেখান থেকে সেই অক্সিজেনটা আবার আমরা ব্যবহার করছি। তার মানে আমরা কিভাবে একে অপরের উপরে পরিপূরক। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এই প্রক্রিয়াটার জন্য একটু দেখো যে তোমরা ক্লাস 7-এ সম্ভবত পড়ে আসছো এটা, যে সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে এবং সাধারণত কচি পাতা এবং বয়স্ক পাতা, এখানে কোন অংশে ক্লোরোফিলের পরিমাণ বেশি হয়, এরকম একটা প্রশ্ন আসে। আবার তোমার জলজ উদ্ভিদ এবং স্থলজ উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয়, এবং পাতার চেয়ে কাণ্ডে, পাতা না কাণ্ডেতে সালোক সংশ্লেষণের হার বেশি হয়। এই জিনিসটা আমি একটু দেখি যে যদি আমি একটা এটা একটা পাতা, আমি একটু দিলাম এরকম, এটা একটা পাতা, পাতা। তো এই পাতা গাছের পাতা, সাধারণত যদি আমি এরকম করে দিই, হ্যাঁ এরকম করে দিলাম, আর এটা হচ্ছে মনে করো যে কাণ্ড, এটা হচ্ছে কাণ্ড। গাছের পাতা এরকম থাকে, ঠিক আছে? গাছের পাতাটা কি এরকম থাকে। তাহলে গাছের পাতার উপরে সূর্যের আলো এই পৃষ্ঠভাগে যখন পাতাটা এরকম থাকে, তাহলে পৃষ্ঠভাগে সূর্যের আলোটা বেশি পড়ে না? কিন্তু কাণ্ডের ক্ষেত্রে যখন এই সূর্যের আলো এখানে পড়ছে, মনে করো সূর্যের আলো এখানে পড়ছে, এই ফ্রন্ট জোনে অর্থাৎ এই সামনের দিকে সূর্যের আলো পড়ছে, কিন্তু পিছনের দিকে কিন্তু সূর্যের আলো পড়ছে না। তাহলে পিছনের দিকে যদি সূর্যের আলো না পড়ে, তার মানে এই পাতার উপরে সূর্যের আলো বেশি পড়ার কারণে পাতায় সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়ে থাকে, ফটোসিনথেসিসটা বেশি হয়ে থাকে। এখন আমরা আসি যে তোমরা জানো যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03% বায়ুমণ্ডলে, বাতাসে। আর পানিতে আছে হচ্ছে 0.3%। এটা যে বায়ুমণ্ডলে, আমি একটু দেখি যদি ভুল না বলে থাকি, হ্যাঁ ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, আর বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। তো এখানে কম, বায়ুতে কম। সুতরাং বায়ুতে কম থাকার কারণে স্থলজ উদ্ভিদের চেয়ে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়। কেন? কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকায় স্থলজ উদ্ভিদের চেয়ে জলজ উদ্ভিদে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের হার হচ্ছে বেশি। মনে থাকবে এটা? ওকে, যদি এটা তোমরা মনে থাকে
তাহলে এখন আমরা যে জিনিসটা করব, যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা আসলে কিভাবে হয় সে জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তোমরা এখানে একজন বিজ্ঞানী 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কি নাম? 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটি সম্পর্কে বর্ণনা করেন, এবং ইনি দুইটা বিষয়ের উপরে নির্ভর করেন, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা বিষয়ের উপরে, একটা হলো অন্ধকার পর্যায়েও হয়, একটা হলো আলোক পর্যায়েও হয়ে থাকে। এখন আলোক পর্যায়ে যে জিনিসটা ঘটে আমি একটু দেখি যে আলোক পর্যায়ে কি জিনিসটা ঘটে। যদি এখান থেকে আমরা জানি যে উদ্ভিদ মূলের সাহায্যে পানিকে শোষণ করে, আর এই পানি উদ্ভিদের যে পরিবহন কলা জাইলেম এবং ফ্লোয়েম, যে এই যে পরিবহন কলা এই পুরো দেহকে ছড়ায় দেয়, কি করে? পুরো দেহে ছড়ায় দেয়। তো পুরো দেহে যখন ছড়ায় দেয়, তাহলে এখান থেকে আমরা একটু দেখি যে এই যে পাতায় যে পানিটা আসলো, এই পানিটা ভেঙে, একটু খেয়াল করবে, এটা হচ্ছে হাইড্রোজেন, প্রোটন, আর হচ্ছে অক্সিজেন। এটা কি? অবশ্যই সানলাইট। কি হবে? অবশ্যই সানলাইট হবে। সানলাইটের সাহায্যে এটা হয়ে থাকে। তো এখানে কি হয় দেখো, এর সাথে NADP এর সাথে যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে NADPH2 তাহলে NADPH2 কি হয়? এটা কিন্তু বিজারিত হয়। আবার কেমিস্ট্রি চলে আসলো এখানে। বিজারিত হয়, কিভাবে বিজারিত হয় তোমরা মনে রাখবা, যে বিক্রিয়ায় কোন যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই যৌগটা হয় বিজারিত, আর যদি কোনো যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটা হবে হচ্ছে জারিত। খেয়াল করবে, রিমেম্বার, বিজারিত, জারিত। সুতরাং এখানে NADPH এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, সুতরাং NADPH টা জারিত হয়েছে, বিজারিত হয়েছে, এই জন্য এখানে NADPH2। এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, আর আমরা পাচ্ছি হচ্ছে কি? অক্সিজেন। এখন এই যে ইলেকট্রন নির্গত হয়, এই ইলেকট্রন নির্গত হয়ে কোথায় যায়? এখানে আমরা তোমাদের বইয়ের মধ্যে এইভাবে আলোচনা করা নাই। পিগমেন্ট সিস্টেম 1 আর পিগমেন্ট সিস্টেম 2, এটা অনার্সে যেও পাবা, ইন্টারমিডিয়েটের বইতেও যেও পাবা, যে এই যে ইলেকট্রন, এই উচ্চ শক্তি সম্পন্ন এখানে যে ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটা এই দুইটা প্রক্রিয়ায়, এই পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এখানে আবার একটা কথা আছে, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। তো চক্রীয়টা কি? চক্রীয়টা হচ্ছে যে এইখানে যে পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 আছে, এই চক্রীয়টা হচ্ছে যে এইখান থেকে যে ইলেকট্রনটা, উচ্চ শক্তি সম্পন্ন যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যদি ঘুরে এসে যে পিগমেন্ট সিস্টেম 1 বা যে উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে যদি এটা সাইকেলটা যদি সম্পূর্ণ করে আবার সেই কেন্দ্রেই চলে আসে, তাহলে সেটাকে বলছি আমরা চক্রীয় সাইকেল। আর যদি এটাকে ফিরে না আসে তাহলে সেটাকে বলছি আমরা অচক্রীয়। যদিও তোমাদের এটা নাই, আমি একটু জাস্ট বললাম। তাহলে এই ইলেকট্রনটা কি করে? পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 এর বিক্রিয়া করে, এই প্রক্রিয়াকে প্রসেস করে এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। একটু খেয়াল করবে, এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন এই যে প্রক্রিয়াটা হয়ে থাকে, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা হচ্ছে ফটোফসফোরাইলেশন। কেন ফটোফসফোরাইলেশন? একটু জিনিস একটু মনে রাখবা। আমরা একটু আগেই পড়লাম যে যদি সূর্যের আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে যদি এটিপি তৈরি করে, এই প্রক্রিয়াকে বলছি আমরা ফটোফসফোরাইলেশন। কেন?
ফটোফসফোরাইলেশন। এখানে একটা জিনিস খেয়াল করবে যে এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। এখানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে কিসের সাহায্যে? সূর্যের আলো। ও ভালো কথা, একটা জিনিস মনে রাখবে, সূর্যের কিন্তু আমরা যে সূর্যের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তোমরা ফিজিক্সে পড়বে সপ্তম অধ্যায়। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নিতে পারবে না। এখানে তোমাদের বইয়ের মধ্যে, বায়োলজি বইয়ের মধ্যে তোমাদের ফোটন নামে একটা কথা আছে। ফোটন মানে হচ্ছে যে এই যে সূর্যের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা হবে হচ্ছে 680 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। 680 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বা আলোক রশ্মিগুলো উদ্ভিদ এটাকে শোষণ করবে। তার মানে এই প্রক্রিয়ায় এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি প্রক্রিয়াকে বলছি আমরা ফটোফসফোরাইলেশন। মনে থাকবে, ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এখন হাইড্রোলাইসিস প্রক্রিয়া বলতে পারি। তাহলে এইখানে আমরা কি বললাম যে সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে, এই পানিটা বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটন, ইলেকট্রন নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলছি আমরা কি বলছি? বলো কি বলছি? ফটোলাইসিস। তো এইখানে এই প্রক্রিয়াটা হয় হচ্ছে সম্পূর্ণভাবে, এই প্রক্রিয়াটা হয় হচ্ছে আলোক পর্যায়ে। কি বলছি আমি? যেহেতু ফটো বলছি, এটাকে বলছি আমি আলোক পর্যায়ে হয়ে থাকে। এখন অন্ধকার পর্যায়েও কিন্তু হয়ে থাকে। এই যে দিনের বেলায় যেভাবে এটিপি তৈরি হচ্ছে, রাতের বেলায়ও কিন্তু আমাদের এই সালোক সংশ্লেষণের ঘটনাটা কিন্তু ঘটে থাকে। তো এটা করার জন্য আমাদেরকে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ নির্ণয় করা হয়েছে। তার মধ্যে একটা আছে হচ্ছে তোমরা C3 চক্র, C4 চক্র, আর একটা আছে হচ্ছে ক্রাসোলিসিয়ান অ্যাসিড বিপাক। এখন ক্যালভিন চক্র, এখানে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে ক্যালভিন চক্র, হ্যাস ও স্ল্যাশ এর চক্র, আর একটা আছে ক্রাসোলিসিয়ান অ্যাসিড বিপাক প্রক্রিয়া। এর মধ্যে তোমাদের বইয়ের মধ্যে C3 চক্রটা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। আমি এখানে C3 চক্রটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে তোমরা জানো, আমরা বলছিলাম যে ওই যে অ্যাডিনোসিন তৈরি হয়েছিল কি নাইট্রোজেন বেজের সাথে রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এইখানে একটু জিনিস খেয়াল করবে, 1,5, এখানে আমি লিখে দিই রাইবোলোজ 1,5 ডাইফসফেট। একটু খেয়াল করো, রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা এটাকে বিসফসফেটও বলা যায়। রাইবোলোজ 1,5 ডাইফসফেট এটা হচ্ছে যে উদ্ভিদের পাতায় এই যে আমরা বলছিলাম নাইট্রোজেন বেজের সাথে যখন নাইট্রোজেন বেজের সাথে আমরা রাইবোজ 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি হয়। এই যে সেই 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেট কেন? কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা দেখবা যে এখানে 1 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনে রাইবোলোজ যেহেতু বলছি একটা শর্করা, এখানে 1 এবং 5 নম্বরে 2টা ফসফেট আছে, এই জন্য এটাকে ডাইফসফেট বলছি। তো এইটাতে কি হয় একটু খেয়াল করবে যে এখান থেকে যদি আমরা এই রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, একটা কার্বন ডাই অক্সাইড রাতের বেলা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত, তাহলে এখানে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। 6 কার্বন বিশিষ্ট কি হয়? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এখন এই অস্থায়ী কিটো অ্যাসিডটা যেহেতু এটা অস্থায়ী, এটা ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। গ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তো এখানে 6 কার্বন ছিল, আচ্ছা এখানে আছে কয় কার্বন? 3 কার্বন। এখানে আছে হচ্ছে 3 কার্বন, তাহলে এখানে 2 অণু তৈরি হয়ে যায়। কয় অণু? 2 অণু তৈরি হয়। তাহলে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিড তৈরি হয় হচ্ছে কয় অণু? 2 অণু।
এখানে একটু খেয়াল করবে, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড আর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আমি আবার বলছি, 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড, এই অস্থায়ী কিটো অ্যাসিড থেকে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, আর এই 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে তৈরি হয় হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড আর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এইখান থেকে একটা জিনিস হয়, এইখান থেকে এদের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে শর্করা বা গ্লুকোজ। আমরা এই যে যেটা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, দেখা যাচ্ছে না মনে হয়, তার মানে এখান থেকে আমি এটুকু দেখি যে এইখান থেকে এই দুইটার সমন্বয়ে আমরা এখানে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ। এখানে আমি একবারে দেখি যে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করা এখানে এই প্রক্রিয়া, এখানে কিন্তু অনেক প্রক্রিয়া ঘটে এবং এখানে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করছে। আমি এনজাইম গুলোর নাম নাই বললাম, কারণ এখানে তোমাদের যেহেতু বইয়ের মধ্যে একদম সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, আমি একটু চেষ্টা করছি একটু বিস্তারিত, কারণ এই C3 চক্রটা যদি কখনো আসে তাহলে তোমার বইয়ের ওইভাবে লিখলে হয়তোবা স্যার একটু ওইভাবে করে নাম্বারটা নাও দিতে পারে, যার কারণে আমি একটু বিস্তারিত করে করছি। যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ভেঙে হয় হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড তৈরি হয় আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখান থেকে শর্করা নির্গত হয়ে যাওয়ার পরে এখানে তৈরি হয় হচ্ছে রাইবোলোজ, এখানে তৈরি হয় হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। এই রাইবোলোজ 5 ফসফেটের সাথে আবার একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই চক্রকেই বলছি আমরা হচ্ছে C3 সাইকেল। তোমরা একটু মনে রাখবে যে C3 সাইকেল আমাদের C4 এবং C3 সাইকেল যেটা আছে, আমি এখানে একটু আলোচনা করি যে C3 সাইকেলটা ক্ষেত্রে শুধুমাত্র একটা মাত্র ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয়, আর C4 হচ্ছে যে মেসোফিল এবং বান্ডিল শীট দুটাতেই কিন্তু সংগঠিত হয়। আর সুতরাং এখানে এই জিনিসটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে যে C3 সাইকেলটা সম্পূর্ণ হয় হচ্ছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সঙ্গে সঙ্গে ভেঙে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা স্থায়ী। এখন এই চক্রকে কেন C3 বললো, তাহলে আমরা বলবো যে এই চক্রকে C3 চক্র কেন বলা হয়, সেটা হচ্ছে যে এখানে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ায় বা এইখানকার যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অথবা যে উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে, সেই উদ্ভিদের যে চক্রটা হচ্ছে সেই চক্রকে বলছি আমরা C3 চক্র। তাহলে এখানে C3 চক্র 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা ভেঙে যে 3-ফসফোগ্লিসারালডাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এদের মধ্যে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং উপজাত হিসেবে আমাদের যে বস্তুটা রয়ে যায় সেটা হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 ফসফেটের সাথে আবার একটা অজৈব ফসফেট যুক্ত হয়, রাইবোলোজ 1,5 বিসফসফেট বা রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হয়। এইভাবেই C3 চক্রটা সম্পূর্ণ হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমার এই টিউটোরিয়ালের মধ্যে যদি কোনো ধরনের তোমাদের কাছে অ্যানোমালিস মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রশ্নের সলিউশনটা আবার করে দেওয়ার জন্য। সুতরাং ভালো থাকবে, তোমাদের জন্য ভালোবাসা রইল, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।